নিশি নিজের দুহাত ভাঁজ করে অন্যদিকে মুখ করে বসে আছে, আর আবির মাথা নিচু করে বসে আছে। কিছুক্ষণ নীরবতা পালনের পর আবির নিশির দিকে তাকিয়ে বলে উঠল, আই এম সরি। আবিরের মুখ থেকে আচমকা সরি শুনে নিশি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। হাঁ করে আবিরের দিকে তাকিয়ে আছে। নিশির এখনো বিশ্বাস হচ্ছে না যে আবির তাকে সরি বলেছে। আবিরের ডাকে নিশি কল্পনা জগৎ থেকে বেরিয়ে এলো। তারপর নিজেকে সামলিয়ে নিল। তুমি ঠিক আছো তো? আসলে আমি খুবই দুঃখিত সেদিনের ঘটনার জন্য। আসলে আমি। আবিরকে থামিয়ে নিশি বলে উঠল, এতে সরি বলার কি আছে? আর তাছাড়া আমার ভুলের কারণেই সেদিন অ্যাক্সিডেন্টটা হয়েছিল। এতে আপনার কোনো দোষ নেই ভাইয়া। নিশির সামনের দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে কথাগুলো বলল। নিশি, আসলে আমার উচিত হয়নি তোমাকে সবার সামনে ওভাবে অপমান করার। আসলে আমি বুঝতে পারিনি। ভাইয়া প্লিজ আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। এতে আপনার কোনো দোষ নেই। আসলে আমিই ভুল করেছিলাম। আপনার মতন একজন উচ্চমানের ব্যক্তিকে আমার পাশে কল্পনা করার মতন দুঃসাহস দেখিয়ে। অথচ দেখুন একবারও নিজের যোগ্যতা আমি বিচার করেই দেখিনি। আর আপনার কাছে আমি সত্যিই অনেক কৃতজ্ঞ, কারণ আপনি না থাকলে আমি কোনোদিনও জানতেই পারতাম না যে আমার সেই যোগ্যতাই নেই যে আপনার মতন একজন মানুষকে ডিসার্ভ করার। আর সেই জায়গায় তো আমি আপনাকে আমার বলেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আর মনে মনে ভাবল সত্যিই তো তার কি যোগ্যতা আছে আবিরের বউ হওয়ার। আবির একজন শিক্ষিত নামকরা ডাক্তার, আর সে তো একজন কোন মতে টেনেটুনে পাশ করা একজন সাধারণ স্টুডেন্ট, যে নিজের বাবার টাকায় চলে, যার নেই কোনো ভবিষ্যৎ চিন্তা। রাগের মাথায় হলেও আবির সেই দিন যা বলেছে একদম ঠিক বলেছে। তার বউ হওয়ার কোন যোগ্যতায় নিশির মতন একজন সাধারণ মেয়ের নেই। আবিরের বউ তো তার মতোই একজন শিক্ষিত মেয়ের হওয়া উচিত। একটু দেরিতে হলেও বুঝতে পেরেছে সে আবিরের কথাগুলোর তাৎপর্য। তাই তো সে ঠিক করে ফেলেছে আবিরের লাইফের সাথে সে আর নিজেকে জড়াবে না, মুছে ফেলবে তার মনের কোণে জমানো আবির নামক অনুভূতিটাকে। সেই জন্যই তো সে চায়নি আবির তাকে চেক আপ করুক। সে তো আবিরের মুখোমুখি হতে চাই না আর। প্রথমে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে। আবিরের সুখের জন্য না হয় নিজের ভালোবাসাকে দাফনি করল সে। তার এই ত্যাগের জন্য আবির তো সুখে থাকবে, এটাই তার কাছে অনেক। সবাই তো আর এই মহান কাজটা করতে পারে না। নিজের ভালোবাসার মানুষের মুখে হাসি ফোটাতে জনই বা পারে। আর সব ভালোবাসাই তো আর পূর্ণতা পায় না। এমন অনেক ক্ষেত্রেই হয় যে দুটো মানুষ পরস্পরকে তীব্রভাবে ভালোবাসে, চাই নিজের জীবন সঙ্গীর হাত শক্ত করে ধরে দূরে কেন এক অজানা দেশে পাড়ি জমাতে, চাই বৃদ্ধ বয়সে একে অপরের নির্ভরশীল হতে, নিজের কাছের মানুষটাকে নিজের মন পিঞ্জরায় বন্দি করে রাখতে। এগুলো চাইতো অনেকেই, কিন্তু পারে কয়জনই বা? কেউ সমাজে নিজের অবস্থান টিকিয়ে রাখতে, কেউ আবার নিজের পরিবারের মানুষদের মুখে হাসি ফোটাতে, আবার কারোর বা অর্থের অভাবে ত্যাগ করতে হয় তাদের ভালোবাসার মানুষদের। হয়তো তারা সারা জীবনের সুখকে বিসর্জন দিয়ে এক মুহূর্তের সুখটাকেই আপন করে নেই। কিন্তু সুখী কি হতে পারে কেউ? আর সেই জায়গায় নিশির ভালোবাসা তো একতরফা। পৃথিবীতে একতরফা ভালোবাসাগুলোর পরিণতি যে বড়ই নির্মম। অনেকেই আছে নিজের ভালোবাসার মানুষটির কাছে নিজের অনুভূতিকে প্রকাশ করতে পারে না। আবার অনেকে নিশির মতনও আছে যে নিজের অনুভূতিকে প্রকাশ করতে পারলেও সেই ভালোবাসার মানুষটিকে অর্জন করতে পারে না। আর এর পরিণতি হয় খুবই ভয়াবহ। কারণ নিজের মনে সঞ্চিত আবেগগুলোকে এক প্রকার দাফন দিয়েই ভবিষ্যৎ জীবনে এগিয়ে যেতে হয় তাদেরকে। আবার অনেকে তা পারেও না, তাই বেছে নেই আত্মহত্যার মতন এক চরম পাপ কাজ। কিন্তু না, নিশি সেই পদ্ধতি অবলম্বন করবে না। কি হয়েছে সে তার ভালোবাসার মানুষটিকে নিজের কাছে পায়নি বলে? না হয় ভাঙা মন নিয়ে এগিয়ে যাবে তার অনিশ্চিত ভবিষ্যতের দিকে। এই কথাগুলো ভাবতেই নিশি মন চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। আর এদিকে নিশির মুখে এমন কথা শুনে আবির সত্যিই আজ স্তব্ধিত। আসলেই সে নিজের অজান্তেই নিশির ছোট্ট মনে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে, নয়তো নিশির মতন একজন সহজ সরল মেয়ের মুখে এমন কঠিন কথা কখনোই আসতো না।
তার মনে যেই ক্ষতের সৃষ্টি হয়েছে সেটাকে সারানো আবিরের মতন একজন ডাক্তারেরও কাম্য নয়। এই প্রথম নিশির মুখে ভাইয়া ডাক শুনে আবিরের কেমন যেন ভালো লাগলো না, কিন্তু কেন? নিশি তো তাকে ভাইয়া বলেই ডাকতো সবসময়, তাহলে আজ কেন তার এতটা খারাপ লাগছে নিশির মুখে ভাইয়া ডাক শুনে? না, এর উত্তর আবিরের কাছে নেই। থাকবেই বাকি করে, সে তো নিজেই উত্তর আসার পথটাকে বন্ধ করে দিয়েছে। তবে কি সে কোনো ভুল করে ফেলল? দুজনেই নিজেদের ভাবনার জগতে ডুবে রয়েছে, তবে দুজনার ভাবনা সম্পূর্ণ আলাদা। দরজার আওয়াজে তাদের দুজনারই হুঁশ ফিরল। সামনে তাকিয়ে দেখল নিশির মা এক ট্রে খাবার নিয়ে রুমে ঢুকছেন। নিশির মাকে দেখে আবির নিজেকে ঠিক করে নিল। নিশির মা আবিরের সামনে যেই প্লেটটা রাখবে অমনি আবির বলে উঠল, আন্টি, আজ আমার একটু তাড়া আছে, তাই আমাকে বের হতে হবে। সে কি বলো? তোমার না খিদে পেয়েছে? চুপচাপ বসে আগে খাওয়া কমপ্লিট করবে, তারপর উঠবে। আন্টি প্লিজ, আজ নয়, অন্য একদিন খাবো। আজ তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। ও, আপনাদের তো বলাই হয়নি তিথির বিয়ে ঠিক হয়েছে। তিথির বিয়ের খবর শুনে নিশি অবাক হয়ে আবিরের দিকে তাকালো। সে কি কবে ঠিক হলো? আর ছেলে কি করে? তুমি আমাকে সবে বলছো এই কথা, এতই পর হয়ে গেছি আমরা তোমাদের। কিছুটা অভিমানী সুরে নিশির মা বলে উঠল, আসলে সরি আন্টি, হুট করে সব ঠিক হয়ে গেল। কিন্তু বিয়ে এখন হবে না, এখন শুধু এনগেজমেন্ট করিয়ে রাখবে, তারপর নিশি পুরোপুরি সুস্থ হলে আনুষ্ঠানিকভাবে বিয়ে পড়ানো হবে। ও, তা বেশ ভালো। তা ছেলে কি করে? ছেলেকে আপনারা চেনেন? কি বলো? ছেলের নাম কি? নিলয় চৌধুরী। নিলয় চৌধুরী মানে নিশির আব্বুর অফিসের মালিক নিলয় চৌধুরী? জি আন্টি। বাহ, খুব ভালো ছেলে, মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর। তিথি মামুনির সাথে খুব ভালো মানাবে। হ্যাঁ, তিথির বিয়ের কথা শুনে নিশি প্রথমে অবাক হলেও পরমুহূর্তে তিথির বিয়ে নিলয়ের সাথে হবে এটা জেনে প্রচণ্ড খুশি হল। যাক, সে নিজের মনের মানুষটাকে পায়নি তো কি হয়েছে, তার বেষ্টু তো পাবে তার মনের মানুষকে নিজের করে। এটা ভেবেই নিশির মন খারাপ মুহূর্তেই দূর হয়ে গেল। আরও কিছুক্ষণ নিশির মার সাথে গল্প করে এবং নিশিকে চেক আপ করে আবির বাসায় চলে এলো। তারপরের দিন, আজ তিথি এবং নিলয় এনগেজমেন্টের শপিং করতে বের হবে। অন্যান্য শপিং সব হয়ে গিয়েছে, আর ডেকোরেশনের সমস্ত কিছু আবির নিজের হাতে সামলে নিয়েছে। একমাত্র বোনের এনগেজমেন্টের অনুষ্ঠান বলে কথা। কমিউনিটি সেন্টারে তিথির এনগেজমেন্টের অনুষ্ঠান হবে। এইদিকে নিলয়ের দিক থেকেও সমস্ত আয়োজন হয়ে গিয়েছে। শুধু তিথি এবং নিলয়ের এনগেজমেন্টের দিনে পরার জন্য ড্রেস কেনা হয়নি এবং কিছু শপিং বাকি আছে, তাই তারা বেরিয়েছে। নিলয় তিথিকে নিয়ে প্রথমে শপিং মলে ঢুকল। তারপর সেখান থেকে ওমেন সেকশনে গিয়ে তিথির জন্য একটা হোয়াইট কালারের বারবি গাউন কিনল। খুব সুন্দর দেখতে গাউনটা, অনেকটা ফোলানো এবং ঘেরওয়ালা। এরপর সেখান থেকে বেরিয়ে জেনারেল কাউন্টারে গিয়ে তিথি নিলয়ের জন্য একটা কমপ্লিট ব্ল্যাক স্যুট চয়েস করল। নিলয় আবির, নিশি এবং মামা মামির জন্য ড্রেস কিনল নিজে পছন্দ করে। এরপর সেখান থেকে বেরিয়ে নিলয় তিথিকে নিয়ে জুয়েলারি সেকশনে গেল এবং সেখান থেকে তিথির জন্য একটা ডায়মন্ড পেন্ডেন্ট কিনল ইউথ গোল্ড চেনও, একটা ডায়মন্ড ব্রেসলেট, ছোট ডায়মন্ডের টপ ইয়ার রিং এবং একটা নোজ পিনও কিনল। আংটি কিনতে চেয়েছিল কিন্তু তিথি বারণ করে দেয়, কারণ সে একেবারে এনগেজমেন্টের দিনেই নিলয়ের কাছ থেকে আংটি পরবে, তার আগে নয়। আর যেহেতু দুই পরিবারের তরফ থেকে আগে থেকেই আংটি কেনা হয়ে গিয়েছে, তাই নিলয় আর আংটি কিনল না। এরপর সেখান থেকে বেরিয়ে তিথির জন্য কিছু মেকআপ মেটেরিয়ালস কিনে তারা ফুড সেকশনে চলে গেল। তারপর কিছু খেয়ে তিথিকে বাসায় পৌঁছে দিয়ে নিলয় অফিসে চলে গেল। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল। আজ তিথির এনগেজমেন্ট, তাই সকাল থেকে আবির খুবই ব্যস্ত। দম নেওয়ারও টাইম নেই তার। তিথি আগের দিন নিশিদের বাড়িতে গিয়ে নিশিকে জোর করে নিয়ে এসেছে। প্রথমে নিশি আসতে চাইছিল না, কিন্তু তিথি জোরের কাছে তাকে শেষমেশ হার মানতেই হলো। নিশির বাবা মাকেও তিথি আনতে চেয়েছিল, কিন্তু নিশির বাবার একটা কাজ থাকায় তারা আসতে পারেনি, তাই তারা বিকালে আসবে। প্রায় সব মেহমানরা চলে এসেছে।
যেহেতু অনুষ্ঠানটা কমিউনিটি সেন্টারে হবে সুতরাং অনেকেই সকালের খাবার খেয়ে সেখানে চলে গিয়েছে। সকাল 9টায় নিশির ডাকে তিথির ঘুম ভাঙল। চরম বিরক্তিকর ফেস নিয়ে নিশির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে? এত সকাল সকাল ডাকছিস কেন আমাকে? ঘুম পাচ্ছে খুব, ঘুমাতে দে। এই বলে যেই শুতে যাবে অমনি নিশি তিথির হাত ধরে টেনে তুলল। তারপর তিথির দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলে উঠল, কয়টা বাজে জানিস? 9টা। ভুলে গেছিস আজকে কি? তিথি জিজ্ঞাসু দৃষ্টিতে নিশির দিকে তাকাতেই নিশি বলে উঠল, লাইক সিরিয়াসলি তিথু, তুই জানিস না আজকে কি? আজ তোর এঙ্গেজমেন্ট, তাও আবার নিলয় ভাইয়ের সাথে। আর তুই পড়ে পড়ে ঘুমোচ্ছিস, কুম্ভকর্ণ একটা। নিশির কথা শুনে তিথি কিছুটা অবাক হয়ে গেল, কারণ সে সত্যিই ভুলে গিয়েছিল আজ তার এনগেজমেন্ট। তারপর নিশির দিকে তাকিয়ে বলে উঠল, লজ্জা করে না তোর? আজ আমার এনগেজমেন্ট, আর তুই আমাকে এত দেরিতে ডাকছিস। এই সত্যি করে বলতো, তুই আমার বেস্টু নাকি অন্য কিছু? সন্দেহের দৃষ্টিতে নিশির দিকে তাকিয়ে তিথির কথা শুনে নিশি অসহায় নজরে তার দিকে তাকিয়ে বলে উঠল, বাহ, ভালো করতে নেই দেখছি মানুষের। ভালোর জন্যই তোকে আমি ডাকলাম, আর তুই কিনা আমাকে কথা শোনাচ্ছিস। জানিস 1 ঘন্টা ধরে তোকে ডাকছি আমি, কিন্তু তুই কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে যাচ্ছিস। এতে আমার কি দোষ বল? আচ্ছা, এবার তাড়াতাড়ি ওঠে ফ্রেশ হয়ে নিচে চল। আন্টি অনেকক্ষণ ধরে ডাকছে ব্রেকফাস্ট করার জন্য। তোর জন্য আমিও এখনো ব্রেকফাস্ট করিনি। খুব খিদে পাচ্ছে, তাড়াতাড়ি ওঠ। নিশির কথা শুনে তিথির কিছুটা কষ্ট হলো। সত্যি তো নিশি অসুস্থ শরীর নিয়ে না খেয়ে আছে আর সে পড়ে পড়ে ঘুমাচ্ছে। নিশি মোটামুটি হাঁটতে পারলেও এখনো পুরোপুরি সুস্থ হয়নি। হাতের ব্যথাটা বেশ ভালোই আছে আর মাথার চোটটা অনেকটা শুকিয়ে গেলেও একটু ব্যথা আছে। অনেক কড়া ওষুধ খেতে হয় তাকে। আর এখন 9টা বাজে, এখনো সে ব্রেকফাস্ট করেনি। এটা ভাবতেই তিথির মনটা খারাপ হয়ে গেল। তিথিকে চুপচাপ থাকতে দেখে নিশি তিথিকে এক ধাক্কা দিল। তারপর জিজ্ঞাসা করল, কিরে, কোথায় হারিয়ে গেলি? বুঝি, সব বুঝি। এখন তোমার মন যে নিলয় ভাইয়ের কাছে। ঠাট্টার ছলে নিশি বলল, কিন্তু নিশির কথায় তিথি কোন উত্তর না দিয়ে তার দিকে তাকিয়ে বলে উঠল, সরি রে, একেই তোকে কতগুলো ওষুধ খেতে হয়। তার ওপর তুই এখনো না খেয়ে আছিস, তাও আবার আমার জন্য। তোর খুব কষ্ট হচ্ছে না রে? দাঁড়া, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। তিথির কথা শুনে নিশি তিথির মাথায় ছোট্ট একটা চাটি মেরে বলে উঠল, তুই একটু বেশিই বুঝে যাচ্ছিস আজকাল। আমার যদি খিদে পেত না তাহলে তোর জন্য আমি অপেক্ষা করতাম না, বুঝলি? আমি নিজেই নিচে নেমে খেয়ে নিতাম। নিশির কথা শুনে তিথি একটু হাসল, কারণ সে জানে আর যাই হোক তিথি এবং নিশি যখন এক জায়গায় থাকলে কখনই কেউ কাউকে ছাড়া একা একা খায়নি। সত্যি এই দুনিয়ায় নিশির মতন বন্ধু পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। তার মতো সহজ সরল মেয়ে খুব কমই আছে দুনিয়াতে। কেন যে ভাইয়া তাকে বুঝল না? আর কিছু না ভেবে বিছানা ছেড়ে উঠে পড়ল, কারণ নিশির এখনো খাওয়া হয়নি। তারপর ফ্রেশ হয়ে নিচে নেমে গেল দুজনে। ডাইনিং টেবিলে তিথি এবং নিশি বসে আছে। বাড়ির প্রায় সবাইদের খাওয়া হয়ে গিয়েছে। মামি তিথি এবং নিশির প্লেটে খাবার বেড়ে দিল। তারপর তারা ব্রেকফাস্ট সেরে নিল। বিকালে নিশি এবং তিথি পার্লারে চলে গেল। তিথির কিছু কাজিন ও তিথির সাথে যেতে চেয়েছিল, কিন্তু অনেক দেরি হয়ে যাওয়ায় তারা একেবারে সেন্টারে চলে গিয়েছে। প্রায় 1.5 ঘন্টা ধরে পার্লারের লোকেরা তিথিকে সাজালো। সাজানোর পর তিথি পিছনে ঘুরতেই নিশি হা হয়ে গেল। এতক্ষণ সে সোফায় বসে ম্যাগাজিন পড়ছিল আর তিথিকে অপোজিট সাইডে পার্লারের লোকেরা সাজাচ্ছিল। তাই এতক্ষণ সে তিথিকে লক্ষ্য করেনি। হোয়াইট কালারের বারবি গাউন অসম্ভব সুন্দর লাগছে তিথিকে দেখতে আজ। গাউনটা মাটির নিচ পর্যন্ত পুরো গাউনটা ফোলানো, চুলটা খোপা করে বাঁধা এবং খোপার মাঝখানে হোয়াইট কালারের ছোট ছোট স্টোন দিয়ে সাজানো আর মাথায় একটা ছোট্ট হোয়াইট স্টোনের ক্রাউন। ক্রাউনটা বেশ উজ্জ্বল দেখতে, অনেকটা ডায়মন্ডের মতন। তিথি আজ নিলয়ের দেওয়া জুয়েলারিতে সেজেছে। 2 হাতে 2টো ব্রেসলেট, কানে ছোট্ট টপ,
গলায় পেন্ডেন্ট গোল্ড চেনের সাথে আর নাকে নোজপিন। চোখে গাঢ় কাজল, ঠোঁটে লাল লিপস্টিক আর হালকা মেকওভারে তিথিকে আজ পরীর মতন দেখতে লাগছে। নিশি হা করে তিথির দিকে তাকিয়ে আছে। নিশিকে অমন তাকিয়ে থাকতে দেখে তিথি জিজ্ঞাসা করল, মুখ বন্ধ কর, নয়তো মশা ঢুকে যাবে। তিথির কথায় নিশি নিজেকে সামলে বলে উঠল, সত্যি তিথি, আজ শিওর নিলয় ভাইয়া তোকে দেখে জ্ঞান হারাবো। বিশ্বাস কর, আমি যদি ছেলে হতাম তাহলে তোকে এক্ষুনি বিয়ে করে নিতাম, কিন্তু আমার ভাগ্য কি নির্মম দেখ, আমি ছেলে না মেয়ে হলাম। কাঁদো কাঁদো সুরে বলে উঠল। নিশির কথা শুনে তিথি শব্দ করে হেসে উঠল। বলে উঠল, থাক থাক, এত পাম দিতে হবে না আর। তারপর তিথি পার্লারে লোকেদের উদ্দেশ্য করে বলে উঠল, আমার এই বান্ধবীটাকে পরীর মতন সাজিয়ে দিন তো। তিথির কথা শুনে নিশি অবাক হয়ে বলল, মানে কি? পাগল হয়ে গেছিস নাকি? আমি এতেই ঠিক আছি, আমার আর কিছু লাগবে না। তুই একদম কথা বলবি না? লজ্জা করে না বান্ধবীর বিয়েতে এরকম বিধবা মার্কা সেজে থাকতে? চুপচাপ থাকবি, ওরা সাজাবে তোকে, তাই সাজতেন হবে আমার কসম। নিশি আর কিছু বলল না, কারণ সে জানে তিথিকে বলে কিছু লাভ হবে না। তারপর পার্লারে লোকেরা নিশিকেও সাজিয়ে দিল। নিলয় নিশির জন্য যে ড্রেসটা কিনেছিল, নিশি সেটাই পরেছে। হালকা স্কাই ব্লু কালার গাউন, খুব সুন্দর গাউনটা। তিথির মতন অতটা ফোলানো না হলেও বেশ ফোলানো। চুলগুলো স্ট্রেটনার দিয়ে কার্লি করে এক সাইডে রাখা, আর কানের পিছনে চুলের ভাঁজে আর্টিফিশিয়াল বেলি ফুল দিয়ে সাজানো। চোখে গাঢ় করে আইলাইনার পরানো, যেহেতু নিশি কাজল পরতে খুব একটা পছন্দ করে না তাই আইলাইনার দিয়েছে, আর ঠোঁটে পিঁয়াজি কালার লিপস্টিক। দুই হাতে দুটো করে সরু চুড়ি, কানে দুটো ছোট্ট ইয়ার রিং, আর গলায় সরু একটা সোনার চেনও, যা সে সবসময় পরে থাকে। তিথির মতোই হালকা মেকওভার করা হয়েছে, ব্যাস এইটুকু সাজেই নিশিকেও আজ পরীর মতো দেখতে লাগছে। সত্যি আজ দুই বান্ধবীর দিক থেকে চোখ সরানো ও দায় হয়ে পড়েছে। এরপর তারা পার্লারের বিল পেমেন্ট করে কমিউনিটি সেন্টারে চলে গেল। কমিউনিটি সেন্টারে প্রবেশ করতে সবার তিথি এবং নিশির দিকে হা হয়ে তাকিয়ে আছে। তিথির বারবার চারিদিকে তাকাচ্ছে। তিথি এমন কাণ্ডে নিশি তিথির কানে ফিস ফিস করে বলে উঠল, এই যে মিস, একটু সবুর করুন, আপনার মিয়া আপনার জন্য স্টেজে অপেক্ষা করছেন, ওই দেখুন। নিশির কথায় তিথি কিছুটা লজ্জা পেল। তারপর স্টেজের দিকে তাকিয়ে দেখল, নিলয় বসে আছে স্টেজের উপর। নিলয়কে দেখতে আজ চরম সুন্দর লাগছে, যে তাকাবে সে আজ তার দিক থেকে চোখ ফেরাতে পারবে না। কমপ্লিট ব্ল্যাক কালারের স্যুট পরেছে আজ নিলয়। ভিতরে হোয়াইট কালারের শার্ট, প্যান্টটাও ব্ল্যাক কালারের, পায়ে ব্ল্যাক শু। চুলগুলো সিল্কি হওয়ায় বারবার তার কপাল ছুঁয়ে যাচ্ছে। তিথি নিলয়ের দিক থেকে চোখ সরাতে পারছে না, এতটাই সুন্দর লাগছে আজ তাকে দেখতে। আর এইদিকে নিলয়, সে তো হা করে তিথির দিকে তাকিয়ে আছে, আর মনে মনে ভাবছে, এই মেয়েটা তো আমার মাথা একদমই খারাপ করে দেবে দেখছি। এত সুন্দর করে কে সাজতেন বলেছে তাকে? উফ, নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে পড়েছে। নিশি তিথিকে স্টেজে নিয়ে গিয়ে নিলয়ের পাশে বসিয়ে দিল। হঠাৎ নিশির নজর যায় স্টেজের সামনে থাকা আবিরের উপর। আবির আজ স্কাই কালারের শার্ট পরেছে, তার ওপর হোয়াইট কালারের ব্লেজার এবং হোয়াইট কালারের কোট, প্যান্টটাও হোয়াইট কালারের, আর পায়ে ব্ল্যাক কালার শু, জেল দিয়ে চুলগুলো সেট করা। আবিরকেও আজ দারুণ লাগছে। আবির আর চোখে বারবার নিশির দিকে তাকাচ্ছে, যেটা নিশির নজর এড়ায়নি। কিছুক্ষণ পর এনগেজমেন্টের অনুষ্ঠান শুরু হলো। নিলয় এবং তিথিকে স্টেজে সামনাসামনি দাঁড় করালো। প্রথমে নিলয় তিথির হাতে আংটি পরিয়ে দিল এবং পরে তিথি নিলয়ের হাতে আংটি পরিয়ে দিল। এইভাবে তাদের এনগেজমেন্ট হয়ে গেল। কিছুক্ষণ পর আবির, চলবে।